আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগনেন্ট, কারণ যেহেতু একই গ্রামের, ছেলেটাও ওই আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই, পাশাপাশি গ্রামের। জোর করেই নিয়ে আসলো, আমরা গাড়িতে উঠবো তার 2 ঘন্টা আগে ঘটক ওই ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো যে ছেলে আর দেখতে আসলো। দেখতে আসার সাথে সাথে আম্মা একটা কথা বললো যে দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে এসো। ছোটবেলা মানে আমার বাবার বিয়ের পরে মার কাছে শোনা যে যখন আমি মার পেটে আসি, আমার মা আমার বাবাকে নিউজটা দেওয়ার পর আমার বাবা বলে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলা, এখন আমাদের বেবি চাই না, কারণ আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর আমি চাকরিও করি না, আমি বেকার। তো ন্যাচারালি গ্রামে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তো আমার মাও বলছে না, বাবাকে ওষুধ এনে দিচ্ছে, মা খাইছে। খাওয়ার পরে সে আমার নানিকেও বলে নাই যে সেই কাজটা করেছে। তো আমার নানি একদিন ওষুধ দেখে বলতেছে কিসের ওষুধ তুমি খাচ্ছ? বলে এরকম এরকম ব্যাপার মা, আমার তো পেটে বাচ্চা আসছে কিন্তু তোমাদের জামাই চায় না, তাই এই ওষুধ আনছে আমি খাচ্ছি। আমার নানি আমার মার হাত থেকে মানে ওষুধের বোতলগুলো নিয়ে একটা আছাড় মেরে ওষুধগুলো ফেলে দেয়, দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার মাকে বলে যে মা, তুমি ছোট মানুষ, তো তোমার বুদ্ধিতে এতটা কুলায় নাই বা বোঝো নাই, তো তোমার পেটে যে আছে এমন হতে পারে, এ অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু এ হতে পারে তোমার ভবিষ্যৎ সম্বল, বা এর একটা সময় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, বা এমনও হতে পারে তুমি আজকে সন্তানটা নষ্ট করছো, কালকে তোমার গর্ভে সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা বাস্তব জীবনের গল্প শুনতে পেলেন। আজকের এই সম্পূর্ণ গল্পটা শোনার পর পুরো বিষয়টা বুঝতে পারবেন ছোট বয়সে ছেলের সঙ্গে প্রেম করলে তার জীবনে কি ঘটতে পারে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই মেয়েটা তার চাইতেও কম বয়সে একটা ছেলের সঙ্গে প্রেম করার পর তার কি হলো এই নিয়ে সম্পূর্ণ তার বাস্তব জীবনের গল্পটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য। আছে করে আমাকে বললো, অ্যাট লাস্ট বললো যে তুই হয় কাবিন নামা নিয়ে আসবি, ডিভোর্স নিয়ে যাবি আমার কাছ থেকে, আর নইলে টাকা নিয়ে আসবি, টাকা দিবি, তোর ওই যে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাটা আমাকে দিবি। দিয়ে আমি যা অ্যাকাউন্টে তখন কত টাকা ছিল? আমার প্রায় 13-14 লাখের উপরে টাকা ওই সময়টাতে। ওটা লোভ ছিল ওর প্রতি? হ্যাঁ হ্যাঁ, ওর লোভ ছিল আমার প্রতি, টাকার প্রতি একটা লোভ ছিল, কারণ ওই টাকা দিয়ে তো আমি সংসার সব মিলে ম্যানেজ করে চালাইতাম, আবার সব গেট টুগেদার থেকে সবকিছু। পরে যাই হোক, আমি সেদিন ও তারাই দিল, আমিও বাসা থেকে বের হয়ে আসলাম। আসার পরে কেউ আমার ওরা মানে বাসায় নিয়ে যাওয়ার জন্য বা কেউ মানে ওরকম ভাবে কেউ খোঁজ নেয় নাই। ইভেন তার ভাইও আসছে সেদিন, তার মাও ছিল বাসায়, তার ভাবিও আসছে, কেউ বলে নাই যে বউকে বাসায় নিয়ে আসি রে, যা হবার হয়েছে আমরা যাই, যে নিয়ে আসি। নিয়ে আসলো না, যোগাযোগ করলো না, উল্টা সে বারবার মেসেজ দিচ্ছে যে তোমাকে আমি ডিভোর্স দিব, তুমি রেডি হও, তোমার বা গার্ডিয়ান নিয়ে বসো। কারণ সে এখন আর আমার কাছ থেকে টাকা পাচ্ছে না। অনেকভাবে তার অফিস কলিগ থেকে শুরু করে অনেকভাবে তাকে করার চেষ্টা করলাম। তাকে পরে একদিন তাকে নিয়ে সব তার ভাই সহ তাকে নিয়ে আবার বসা হইলো। বসে সে সবার সামনে আমাকে প্রপোজাল দিল যদি আমি ফ্ল্যাট সেল করে দেই। মানে আমি এর মধ্যে কি করছি, ইনসিকিউরিটির কারণে আমি ওই টাকাটা দিয়ে, যেহেতু বাসা ভাড়া দেওয়া লাগতেছিল, আমি চিন্তা করছি ফ্ল্যাট সেল বলতে মানে হ্যাঁ, আমি ওই যে বাসা থেকে ও যে আমাকে বের করে দিল, দেওয়ার পরে যেহেতু টাকাটা চাচ্ছিল, আমি ইনসিকিউর ফিল করতেছিলাম। তো আমি আর ও একটা ফ্ল্যাট দেখেছিলাম। আচ্ছা, তো সেই ফ্ল্যাটটা আমি বুকিং দিয়ে দিলাম, এই টাকাটা দিয়ে বুকিং দিয়ে দিলাম আমার বাবার সাথে পরামর্শ করে, যে আমি যদি লোনও করি তাহলে ওই টাকা দিয়ে আমি আমার বাসা ভাড়ার টাকা দিয়ে আমি লোন শোধ করবো, আর ওর টাকা দিয়ে ও সংসার চালাবে, এটা চিন্তা করে। ওকে মানে আগে জানতো, কিন্তু বুকিং দেওয়ার সময় ওই মুহূর্তে জানো। তবে আমি ওই দিন বুকিং দিয়ে আমি ওর ভাইয়ের সাথে আগে পরামর্শ, ভাইকে বলছি যে ভাই এই করছি আমি, এটা বড় ভাই যেহেতু সে তো জানাইছে। ও এসে শর্ত দিল যে আমার সাথে গাজীপুর চলে যেতে হবে, চাকরি করা লাগবে না, আর হচ্ছে যদি পারে চাকরি করতে সেটা পরের কথা, ও যদি বাচ্চা মেনটেন করে করতে পারে পরের কথা, আমি জানি না, সেটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব। আর ফ্ল্যাট সেল করে টাকা নিয়ে আসতে হবে। আমি তো এই শর্তে রাজি হব না। আগের দিন ডিভোর্স দিয়ে এসে পরের দিন সে আমাকে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে দিল, আমি জানিও না। যাই হোক, এরপরে সেই বলতেছে ডিভোর্স লেটার পাঠিয়েছি, পাইছো, রিসিভ করছি, করে দেখি এরকম কোনো কাজের সিল নেই, কোনো কিছু নেই। আমি কমিশনার কার্যালয়ে ফোন দিলাম খোঁজ নিতে যে কি আসছে কিনা। তো ওনারা বললো যে আপনারা আসেন, আমি এখন কোনো চিঠি পাই নাই, তবে আপনারা আসেন। ওনারা ওই পক্ষ ডেট দিল, এই পক্ষ আমাদেরও ডেট দিল। যাওয়ার পরে ভাইয়া সেখানে তারা মিউচুয়ালের কিছু কথা বললো না। আমি যা বলি সেটাতে আমার দোষ হয়ে যায়, আর ছেলে যা বলে সেটাতে কোনো দোষ নেই, মানে ছেলে পক্ষ থেকে নিশ্চয়ই কোনো কিছু করছে। এবং বললাম মেয়ের মাথায় গন্ডগোল আছে, আমি পাগল, আমাকে মেসেজও দিছে সেই মেসেজগুলো, এবং শর্ত দিল মেয়ে বাবার গাজীপুর যেয়ে থাকবে, চাকরি করলে স্যালারি 30,000 টাকা ছেলের হাতে দিবে, আর ফ্ল্যাট বিক্রি করে টাকা নিয়ে চলে যাবে। এই কন্ডিশন কে দিয়েছে? ওদের গ্রামের চেয়ারম্যান মেম্বাররা। যেহেতু যে আমি ওই যে ডিভোর্সটা মানে সত্যি কিনা বা আমি তুলতে গিয়েছি, ওই যে সালিশি বৈঠকে একটা হয় না, বিচার হয় না, এই কন্ডিশনগুলো দিয়েছে। ইভেন আমি যে চাকরি করি তো আমার স্যালারি টাকা, আর এদিকে আমার ফ্ল্যাটটা বুঝে পাইছি ভাড়া দেওয়া আছে, তো বলতেছে যে সেই ভাড়ার টাকাটাও ছেলে নিবে, মানে আমার সব টাকা ছেলে নেবে, আমার কোনো দায়িত্ব ছেলে নেবে না। এবং ওই ছেলেকে একটা লিখিত দিল। ও কি করলো, আমি এরপর আমার বাবা আমাকে পাঠাইলো, বললো মানুষের মন তো পরিবর্তন হয়, দেখো পারো কিনা। তো গেলাম ওর বাড়িতে থাকলাম। ও
ও আমার সাথে রাতে থাকতেছে, সকালে থাকতেছে, উঠে আমাকে বলতেছে তুই তো ফ্ল্যাট সেল করে টাকা দিবি না, তোকে তো আমি চিনি, তো তুই আমার ডিভোর্স দে, চল এখন যাবি মিউচুয়াল ডিভোর্স দিতে, যদি না যাস তাহলে ভালো হবে না। আমি বলতেছি যে দেখো এরকম মিউচুয়াল ডিভোর্স আমি দিব না, আমি কোনোদিন তোমাকে ডিভোর্স দিব না। তখন সে কি করলো, আমার গায়ে 2টা হাত তুললো, তারপর আবার বের হয়ে চলে গেল, বাসা থেকে বের হয়ে গেল। তারপর বললো যে আমি বাসা নিব, যদি পারস গাজীপুর আসবি, না পারলে করবি। তো ফোনে যে ওইখানে রাতের বেলায় আমি বললাম যে কোনো হাজবেন্ড কি এরকম আছে শুনছো যে ওয়াইফের সাথে রিলেশন করে যায় 5 মিনিট পরে বলে যে চলো কাজী অফিসে যাই, মিউচুয়াল ডিভোর্স দিন। এই মেসেজটা দিছে, তখন সেই জন্য আমার বাবাকে ফোন দিছে, বলে যে আপনার মেয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে না। আবু বাইরে ছিল, এসে বলতেছে কি করছেন। তো এটা নিয়ে পরের দিন আমি বললাম যে তুমি আমার বাবাকে বলতে গেছো কেন, এই জন্য তো আমার বাবা মেসেজ দেখছে, তুমি না বললে তো আমার বাবা মেসেজ দেখতো না। তো সে তখন কি করলো, সে আমাকে আবার ফোনে বললো 3 তালাক দিল, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক। সে আবার ফোনেই বললো যে তোর সাথে আমি সংসার করবেন, তোর 3 তালাক দিলাম। এরপর আবার একটু পরে ফোন দিয়ে বলতেছে যে সরি, কারণ এটা তো আমার কাছে রেকর্ড থাকবে, আমি তো শোনাইতে পারবো সবাইকে, যে না ঠিক আছে আমি বাসা নিচ্ছি, তুমি এখানে আসবা, আইসা ফ্ল্যাট সেল করবা, সব করবা, এগুলো বলতেছে। তো আমি বলতেছি যে দেখি, আমি চিন্তা করে দেখি। পরে ও বললো যে আমি আসতেছি, একদিন পরেই বলতেছে আমি বাসায় আসতেছি, তুমি সবকিছু গোছাও, আমি গাজীপুর বাসা নিছি, যাবো। আমার বাবা তখন, আমি বললাম বাবাকে, তখন আমার বাবা বললো যে দেখো শোনো, আমি কয়েকটা কথা বলবো, তুমি বড় হয়েছো, তোমার ডিসিশন। এই ছেলেটাই পর্যন্ত যা করছে তাতে কি মনে হয়েছে যে এই ছেলেটা তোমার সাথে বাকি দিনে সুন্দরভাবে সংসার করবে? আর তোমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেলে সেই লাইবিলিটিসটা কে নিবে? বা আজকে তুমি ভালো আছো সবার সামনে, এই ছেলেটা যা করতেছে, মনে করে একটা ক্রাইম ঘটায়, বললো যে এই ক্রাইমটা তুমি ঘটাইছো, তখন সেটা থেকে তোমাকে আমি উদ্ধার করবো কিভাবে? এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবা না করবা। তো কারণ তোমার একান্ত লাইফ, তোমার জীবন, তোমার বাচ্চা, তোমার ডিসিশন। তারপরে সে আবার যে চেয়ারম্যানকে দিয়ে আমার বাবাকে ফোন করাইলো, ফোন করে চেয়ারম্যান বলতেছে যে এরকম ফ্ল্যাট বিক্রি করে দিলে তো আর কোনো ঝামেলা হতো না, আপনি ফ্ল্যাট বিক্রি করে এখনো দেন নাই কেন? তখন আমার বাবা কিছু কথা বলে আপনার মেয়েই তো কোনোদিন অ্যান্সার দিতে পারছে, এই পর্যন্ত এখানে আসছিল, তখন তো কি বলছে, যা বলছে সবই তো আপনার মেয়ের দোষ, আপনার ছেলের দোষ কি পেয়েছেন? তখন আর আব্বা যখন বলতে নিচ্ছে তখন সে ফোনটা কেটে দিচ্ছে, এরপর ফোন ধরে নেয়। তো পরে এরকম বারবার টাকা চাইলো, পরে আমি কোর্টে গেলাম যে ঠিক আছে আমি কেস করি। লয়ার কি করলো ভাই, লয়ার আমার মামলাটাকে 12টা বাঁচাইলো। সে ওই পক্ষ থেকে টাকা খাইলো, খেয়ে টাকা নিশ্চিত খাইছে, নইলে সে এমন ভাবে, আমি তো তাকে সব খুলে বলছি, সে জানে, সে মামলাটাকে এমন ভাবে প্রেজেন্ট তৈরি করলো যে মামলাটাকে সাক্ষী দিলে ওটা আমাকে জেলে ঢুকতে হবে। তো যাই হোক, মামলা 12টা পরে আমি মামলাটা তুলে নিলাম। আর এর মধ্যে সে ডিভোর্স লেটার পাঠাইলো, আমি রিসিভ করি নাই। আমার হাজব্যান্ড মেসেজ দিয়ে বলতেছে, ফোনে কখনো কথা বলে না, মেসেজ দিয়ে বলতেছে। তখন আমি বলতেছি যে দেখেন, আমি এখন ভরণ পোষণ মামলা করছি, তখন আমি এই মামলাটা যেহেতু এরকম করছে লয়ার, আমি বুঝতে পারি আমি ভরণ পোষণ মামলা আরেকজনের লয়ারের কাছে ভরণ পোষণ মামলা করে দিই। কারণ এটা আমাকে থানা থেকেই বলছিল যে আপনি যে 1 মাস দেখবেন, দেখে যদি না পারেন তখন ভরণ পোষণ মামলাটা আপনি করবেন, তারপরে ওখান থেকেই আপনি এটা করবেন। কারণ আমরা তো সবভাবে ট্রাই করছি তাকে, সে তো ভালো হওয়ার হইলে তো এরকম করতো না। তার অফিস জানে, সবাই জানে, ইভেন কেউ বাকি নাই যে তারপরে সে এই করতেছে, টাকা দেয় না। তো যাই হোক ভাই, সেই মুহূর্তে আমি খুব রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন পার করি, যখন আমার পকেটে মনে করেন টাকা থাকে না, আমার বাচ্চা দুধ কিনতে পারি না, দুধের পরিবর্তে আমি ভাতের মার খাওয়াইছি 2 মাসের শিশুকে, কারণ আমার ব্রেস্ট ফিডিং করবে, আমার কাছ থেকে ওইভাবে পাচ্ছে না, কারণ আমি মানসিক একটা ইয়াতে ভুগতেছি, প্লাস হাই প্রেশার ছিলই, বাচ্চা হওয়ার সময় অনেক হাই প্রেশার ছিল, ডাক্তার নিষেধই করছে যে এত প্রেশার একে বেশি আর লোড দিয়ে না, কিন্তু তারপর গড গিফটেড আমি ভালো আছি। এভাবে চলতে চলতে আল্লাহর রহমতে আমি আবার চাকরিতে জয়েন করলাম, 6 মাস চলে গেল, চাকরিতে জয়েন করলাম। জয়েন করার পর ব্যাংক থেকে ভাই লোন পাস হইলো, আবার লোন পাস হলো। প্রথমবার যে লোনটা আটকাই গেছিল, পাস হয় নাই, আমি ফ্ল্যাট কেনার জন্য চাইছিলাম, চেষ্টা করছিলাম, আটকাই গেছিল, সেই লোনটা আবার পাস হইলো। পাস হওয়ার পর আমি আমার ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নিলাম, নেওয়ার পরে এখন আমি আমার ফ্ল্যাটে উঠে গেছি। আজকের এই গল্পের একটা ভয়ানক শিক্ষণীয় বিষয় আছে, আপনাকে আমি প্রশ্নটা করি, তাহলে শিক্ষণীয় বিষয়টা কি সেটা বুঝে যাবে। সেটা হলো যে এই যে আপনি দুটো সংসার আপনার হলো না, বা আপনার সামহাও ব্যাটে বলে হয়নি দুপক্ষ থেকে, কিন্তু তারপর আপনি সুখে আছেন কেন বলেন তো? মূল কারণটা হচ্ছে আমার সলভেন্সি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই। আমি আজকে সচ্ছল। আমি আজকে সবাইকে একটা জিনিস বলতে চাই যে যার জীবনে যাই হোক, আমি এখনো আমার নিজের ড্রেসটা আমি নিজে তৈরি করি, আমার মা আমাকে। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে বাস্তব জীবনে গল্পটা শুনতে পেলেন এই মেয়েটার মুখ থেকে, এটা তার চাইতে কম বয়সে একটা ছেলের সঙ্গে প্রেম করার পর তার জীবনে এমন কি ঘটে গেল, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী আসসালামু আলাইকুম।